গাজীপুরে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় মশাল মিছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। নিষিদ্ধ ঘোষণা করা পরও তারা কিভাবে আমাদের উপর হামলা করে যায়? যখনই ফ্যাসিস্ট বাংলাদেশে উত্থান হবে তখনই আমরা ছাত্র জনতা শক্ত হাতে দমন করব। বেসিক ব্যাংকের নিলাম কেলেঙ্কারি, টাকা দেওয়ার 4.5 মাস পরেও বুঝিয়ে দেওয়া হয়নি। আইনি জটিলতার কথা বলছে কর্তৃপক্ষ। সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট, অনেক জায়গায় পৌঁছায়নি নির্দেশনা। রাজধানীতে নিয়মিত তল্লাশির বাইরে ছিল না তেমন তৎপরতা। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। অভিযানটা পরিচালনা করতেছে, এটা যদি আরো আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভালো হতো। জিজ্ঞাসাবাদ করতেছি, সন্দেহজনক হলে আমরা ব্যবস্থা নেব আর কি। বিপিএল জয়ের বোনাস হিসেবে বরিশালের প্রতিটা সদস্য পেলেন আইফোন 16। ট্রফি নিয়ে বরিশালের উদ্দেশ্যে আজ রওনা হবেন চ্যাম্পিয়ন দল। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি আর্থিক কিংবা রাজনৈতিক সুবিধার বিনিময়ে হয়ে থাকতে পারে ধারণা সরকারি পর্যালোচনা কমিটির। যশোরে উপর্যুপরি চুরি ডাকাতির ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা, পুলিশের ভূমিকা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে পৌরবাসী। গাজীপুরে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে শনিবার রাতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। সম্মিলিত কণ্ঠে স্লোগান ওঠে দৃষ্টান্তমূলক বিচারের। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি জানায় তারা। শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা আর প্রতিবাদে চট্টগ্রামের 16 শহর রেল স্টেশন থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। গাজীপুরের হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 5 আগস্টের পর এখন পর্যন্ত যে ছাত্রলীগ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করার পরও তারা কিভাবে আমাদের উপর হামলা করে যায়? আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা আমার ভাইদের উপর হামলা করা হয়েছে তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তাদেরকে গ্রেফতারের দাবিতে আজকে আমাদের মশাল মিছিল। যখনই ফ্যাসিস্ট বাংলাদেশে উত্থান হবে তখনই আমরা ছাত্র জনতা শক্ত হাতে দমন করব। মশাল মিছিল হয়েছে বরিশালে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমবেত হন শিক্ষার্থীরা। পরে একটি মিছিল সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে এবং গাজীপুরে ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অক্সফোর্ড স্কুল চত্বর থেকে সূচনা হয় মশাল মিছিলের। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে হোটেল বাজার 3 রাস্তার মোড়ে এসে শেষ হয় স্লোগান। কুষ্টিয়ায় মশাল মিছিল থেকে ছাত্র জনতার উপর হামলার নিন্দা জানানো হয়। সেই সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি ওঠে সম্মিলিত কণ্ঠে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। তবে মধ্যরাতে অভিযান পরিচালনার কথা থাকলেও অনেক জায়গায় দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি। রাজধানীতে নিরাপত্তা চৌকি বসিয়ে নিয়মিত কার্যক্রম চালিয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তারা বলেন, অপারেশন ডেভিল হান্টের বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা পৌঁছায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছিল আগেই। সে মোতাবেক শনিবার রাত 12টা থেকে শুরু হয় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। ঘটনার শুরু যেখানে, সেই গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে যায় র্যাবের একটি টিম। এ সময় জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকজনকে। তবে এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কড়া প্রহরা ছিল গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়ক আর অলিগলিতে। চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় সেনা সদস্যরা। চট্টগ্রামে শনিবার রাত 12টা থেকে টহল দিতে দেখা যায় সেনা সদস্যদের। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহজনক গতিবিধি ও গাড়িতে তল্লাশি চালানো হয়। নগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় ছিল বাড়তি নজরদারি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। অভিযানটা পরিচালনা করতেছে, এটা যদি আরো আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভালো হতো। 6 মাসে দেশে অনেক কিছু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন দেশে কোথাও শান্তি নাই, পুলিশের কাজ করছে না, যে যার যার কাজকর্ম ঠিকঠাক করে করছে না। এখনো পাই নাই, জিজ্ঞাসাবাদ করতেছি, সন্দেহজনক হলে আমরা ব্যবস্থা নেব আর কি।
সাতক্ষীরায় রাত 12টার পর সড়কে দেখা গেছে সেনা সদস্যদের। সেনা সদস্যরা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের কার্যক্রম চলেছে। খুলনা মহানগরীতেও সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে সড়কে দেখা গেছে। তারাও বলছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা টহল দিচ্ছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত একটি টহল কাজ। আমরা নিয়মিত রোস্টার ডিউটিতে আমরা আসি এবং নিয়মিত ডিউটিগুলো করি। একটা অপারেশন হওয়ার কথা সারা বাংলাদেশে, গাজীপুর সহ ডেভিল হান্ট নামক একটা অপারেশন হওয়ার কথা। এটা আমরাও জানছি নিউজের মাধ্যমে। আমাদের খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে এখনো পর্যন্ত কোনো এরকম নির্দেশনা আমাদের কাছে নাই। এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সেসব চেকপোস্টে প্রাইভেট কার, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে চেক করা হচ্ছে। এ সময় অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে জানতে চাইলে বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। টাকা দেওয়ার 4.5 মাস পরও বেসিক ব্যাংকের কাছ থেকে নিলামি সম্পত্তি বুঝে না পাওয়ার অভিযোগ তুলেছে স্টেক হলিডেজ। তারা বলছে, খেলাপি গ্রাহককে সুবিধা দিতে কিছু অসাধু কর্মকর্তা সম্পত্তি বুঝিয়ে দিতে তালবাহানা করছে। যদিও দরপত্রে দ্বিতীয় হওয়া প্রতিষ্ঠান অভিযোগ করছে, নিলাম বাতিলের পর সেটি কার্যকর করাই জালিয়াতির শামিল। আর বেসিক ব্যাংক কর্তৃপক্ষ বলছে, নিলাম হলেও আইনগত জটিলতায় সম্পত্তি বুঝিয়ে দেওয়া যাচ্ছে না স্টেক হলিডেজকে। বেসিক ব্যাংকের গুলশান শাখার খেলাপি গ্রাহক ইউকে বাংলা ট্রেডিং। দীর্ঘদিন ঋণের টাকা পরিশোধ না করায় জামানত হিসেবে রাখা বনানী 11 নম্বর রোডের ফ্ল্যাটটি নিলামে তোলে ব্যাংক। গত বছরের মে মাসে নিলাম বিজ্ঞপ্তিতে অংশ নেয় স্টেক হলিডেজ সহ একাধিক প্রতিষ্ঠান। এতে সর্বোচ্চ 2,65,00,100 টাকা প্রস্তাব করে স্টেক হলিডেজ জয়ী হয়। পরে নিলামটি বাতিল করে বেসিক ব্যাংক। পে অর্ডার ফেরত নিতে বলা হয় নিলামে অংশগ্রহণকারীদের। বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করে স্টেক হলিডেজ এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে স্টেক হলিডেজের কাছে ফ্ল্যাটটি বিক্রির সিদ্ধান্ত নেয় পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী পুরো টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি। এরপর পেরিয়ে গেছে 4 মাস। আমরা তাদের ডিসিশন অনুযায়ী তাদের যত নিয়ম নীতি আছে আমরা মেনে টাকাটা আমরা জমা দিই। আমরা ওনাদেরকে বলি মর্গেজকৃত সম্পত্তিটা বোঝাই দেন, ওনারা তখন গুড়িমুষি করে, ওনারা আমাকে ঘোরায়। কোম্পানির অভিযোগ, কিছু কর্মকর্তা গড়িমসি করছেন খেলাপি গ্রাহকের পক্ষ হয়ে। জানতে পারলাম যে ফিদা এবং সমিত নাম করে দুজন গুলশান ব্রাঞ্চের, ওনারা করাপ্টেড অফিসার ওই ব্রাঞ্চের, ওনারা ওই 165 কোটি ঋণ খেলাপি তাদেরকে সাপোর্ট দিচ্ছে। দেওয়ার কারণে আমাদের এটাকে জানানো হলো যে আপনাদের এটাকে বাতিল করা হয়েছে। ওনারা তো আগেই বলতে পারতেন যে না, আমরা এটাকে ক্যান্সেল করব, আপনারা টাকা জমা দিয়েন না। এদিকে নিলাম বাতিলের পর তা আবারও কার্যকর করাই জালিয়াতির অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ দিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা। যিনি 1 নম্বরে ছিলেন, ওনারটা ছিলেন আমার থেকে 100 টাকা বেশি। 15 থেকে 20 দিন পরে জানালেন অনিবার্য কারণে ক্যান্সেল করছি, যদি আবার আমরা এটা বিক্রি করি তাহলে অবশ্যই জানানো হবে। এরপরে আর ব্যাংক এখন অবধি আমাদের কিছু জানায়নি। ব্যাংকের গুলশান শাখা জানিয়েছে, কিছু সমস্যার কারণে সর্বোচ্চ দরদাতাকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। ফার্স্টে ক্যান্সেল হয়েছে, আবার অ্যাকসেপ্ট হয়েছে, আবার ক্যান্সেল হয়েছে। এই জন্য হেড অফিস আপনাকে এই ব্যাপারে দে আর দ্য কোয়ালিফাইড অথরিটি আপনাকে একবারে ঠিক ইস্যুটা বলার জন্য আর কি, তারা কোন কনটেক্সটে বা কোন কনসিডারেশন থেকে এই ডিসিশনগুলি এসছে আর কি। বাংলাদেশ ব্যাংকে অভিযোগ ছাড়াও হাইকোর্টে রিট করেছেন মূল গ্রাহক। আইনি জটিলতায় সিদ্ধান্ত নিতে পারছে না ব্যাংক, বলছেন সহকারী মহাব্যবস্থাপক। ব্যাংক যে সার্টিফিকেট বলে এই সম্পত্তিটা বিক্রয়ের নিলাম বিজ্ঞপ্তি দিয়েছিল, পার্টি হাইকোর্টে রিট করে 33-5 ধারা যে সার্টিফিকেটের কার্যকারিতাটা স্থগিত করে দেওয়াতে আমাদের এই নিলাম প্রক্রিয়াটাই এখন স্থগিত হয়ে আছে। হাইকোর্টের রিট নিষ্পত্তির আগে এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। টাকা নেওয়ার পর সম্পত্তি বুঝিয়ে দেওয়াই নিয়ম, বলছেন সাবেক ব্যাংকার এবং আইনজীবীরা। নিলাম টাকা নেওয়ার পরে আর বাতিল হবে না। টাকা যদি সে দিয়ে দেয় আর বাতিল করতে পারবে না। 5 ওয়ার্কিং ডেজ বা 1 উইক ডকুমেন্ট রিডেমশন, মানে যেটা মর্টগেজ করা আছে সেটা রিলিজ হয়ে যাবে এবং নতুন মালিকের নামে এটার জমি রেজিস্ট্রি হয়ে যাবে। সম্পূর্ণ টাকা পরিশোধ করেন এবং পরিশোধ করার পরে ব্যাংকের এটা দায়িত্ব হলো তাকে বুঝিয়ে দেয়া। যদি এটা ব্যর্থ হন তাহলে এটা ব্যাংকের পক্ষ থেকে একটা চুক্তি ভঙ্গ করা হলো এবং এই চুক্তিটা বাস্তবায়ন করা ব্যাংকের একটা দায়িত্বের মধ্যে পড়ে। বেসিক ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি জটিলতা শেষ হলেই নিলামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আদানির সাথে বিদ্যুৎ চুক্তি আর্থিক বা রাজনৈতিক সুবিধার বিনিময়ে হয়ে থাকতে পারে এমন ধারণা সরকারি পর্যালোচনা কমিটির, কিন্তু এ থেকে উত্তরণের করণীয় কি সেই সিদ্ধান্ত নিতে পারেনি তারা। বিদ্যুৎ খাতে সম্পাদিত চুক্তিগুলোর পুনর্মূল্যায়নের ঘোষণা সহ কমিটি গঠন করেও অন্তর্বর্তী সরকারের ভূমিকা সন্তোষজনক নয় বলে মনে করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সংস্থার সহসভাপতি বলছেন, প্রয়োজনে সরকার ও এই অসম চুক্তির বিরুদ্ধে মামলা করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহে 2017 সালে আদানির সাথে 1498 মেগাওয়াটের বিদ্যুৎ চুক্তি করে বাংলাদেশ। অত্যন্ত গোপনীয় সেই চুক্তিতে বলা হয়, ন্যূনতম চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না নিলেও খরচ দিতে হবে। যে কয়লাই ব্যবহার করা হোক, পরিশোধ করতে হবে ভালো মানের আন্তর্জাতিক দর অনুযায়ী। ভারত অংশের সঞ্চালন লাইনের খরচও পুরোটা বহন করবে বাংলাদেশ। দেশের স্বার্থ বিরোধী এমন অসংখ্য ধারা খুঁজে পেয়েছে পর্যালোচনায় গঠিত সরকারি কমিটি। সুবিধা পেলে সেটা আপনি পকেটে রাখছেন, আর অসুবিধা হলে আমার পকেটে চলে আসছে। এটা প্রবলেমটা হলো যে এটা তো চুক্তির মধ্যেই আছে, একতরফাভাবে এটা বন্ধ করতেও পারেন, মানে যেহেতু আপনি সার্বভৌম সরকার, কিন্তু সেটার কনসিকুয়েন্স তো আছে, বিশেষ করে বিনিয়োগকারীদের ক্ষেত্রে। অসম এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। এরই মধ্যে রিট হয়েছে আদালতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, তাতে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে অনিয়মের প্রমাণ করা গেলে বিচারে জয়ের সম্ভাবনা থাকবে। প্রথমে আরবিট্রেশনে হয়তো হারবো, কিন্তু তখন আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে যাব। হ্যাঁ, তখন কিন্তু ভয় আর ওরা করবে না। আমরা যদি যথেষ্ট শক্ত থাকি, আমরা যদি দেখাতে পারি জিনিসপত্র আমরা বুঝি তাহলে কিন্তু আমি মনে করি আদানি এই ছাড়টা দিয়ে দিবে। কিছু তো ঘটেছে, দুর্নীতি এর পেছনে কাজ করেছে ধরনের, সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু খেলাটা বদলে যায়। এইটার যে এভিডেন্সটা, এটা এমন এভিডেন্স হতে হবে যেটা আদালতে গ্রহণযোগ্য। ওইগুলো আবার বের করা তো খুব কঠিন, কারণ এগুলো কিভাবে করা হয় আপনারা জানেন। এখান থেকে সব দলিল করে তার করা হয় না। কারো কারো মত, রাষ্ট্রের দোহাই দিয়ে যে কোনো অন্যায় চাপিয়ে দিতে পারে না কোনো ব্যক্তি বা দল। জনগণের ক্ষতি বিবেচনায় প্রয়োজনে সরকারের বিরুদ্ধে মামলার কথা জানান অধ্যাপক শামসুল আলম। এরকম উদ্যোগ ক্যাব নিতেও পারে, এটা ক্যাবের বিবেচনাধীন আছে, কিন্তু এখনো ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের কাছে কোনো কিছু প্রত্যাশা করে লাভ নেই এবং সেটা করার কোনো অর্থও দাঁড়ায় না। এসব কমিটি করে এসব বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা এবং আলটিমেটলি এসব বিষয় নিষ্পত্তি না করার একটা উপায় বা প্রক্রিয়া। অন্যদের বেলায় না থাকলেও আদানির চুক্তিতে বলা হয়েছে, বিল পরিশোধে বিলম্ব হলে 15% সুদ দিতে হবে। সেই সুযোগ কাজে লাগাতে চক্রবৃদ্ধি হারে সুদ যোগ করে বিল দাবি করছে আদানি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এতে ভারতের মিডিয়াও জড়িত দাবি করেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, দেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সে ব্যবস্থা করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে অসংখ্য গ্রাফিতি, ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আর পতিত আওয়ামী লীগ সরকারের নারকীয়তা। দ্রোহের গ্রাফিতি, 24-এর গণ অভ্যুত্থান শিরোনামে একটি বই লিখেছেন জিএম রাজীব হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আজ দুপুরে অনুষ্ঠিত হল মোড়ক উন্মোচন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে রাখা বক্তব্যে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বের নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে ভারতের মিডিয়াও জড়িত। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। আওয়ামী লীগ ও তার দোসররা যেন কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শফিকুল আলম। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে।
এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে, এটা আমাদের দেখতে হবে। এটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেও কাজে সহযোগিতা করবে তার দল। এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে তো এটাই হবে। ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এই ধরনের যশোরে পরপর কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনায় বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এসব ঘটনার কোনোটি কুল কিনারা করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি লুণ্ঠিত টাকা ও মালামাল। সেজন্য পুলিশের ভূমিকা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে পৌরবাসী। 31 জানুয়ারি রাতে ডাকাত দল হানা দেয় যশোরের উপশহর এলাকায়। এ সময় নৈশ প্রহরীকে বেঁধে লুট করে একটি দোকানে। মালিকপক্ষের দাবি, ডাকাতরা নিয়ে যায় ইজি বাইকের 200টির বেশি ব্যাটারি সহ 25 লাখ টাকার বেশি পণ্য। অথচ ঘটনাস্থলের কয়েকশো গজ দূরে পুলিশের চেকপোস্ট ও ফাঁড়ি। 25 থেকে 30 মিনিটের ভিতরে এটা সব তাদের গাড়িতে লোড করে তারা এখান থেকে স্থান ত্যাগ করে। আমাদের ব্যবসাটা আবার আগের মতো একটা রানিং করা খুব একটা কষ্টসাধ্য। এর আগে 21 ডিসেম্বর শহরের শঙ্করপুর বাস টার্মিনাল এলাকার SS মোটরসে হানা দেয় ডাকাতরা। এ সময় 18 লাখ টাকার টায়ার ডাকাতির অভিযোগ করা হয়েছে। এখনো গতকালও আমাদের এখান থেকে গ্রিল কেটে মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে, এই শঙ্করপুরের এই টার্মিনালের পাশ থেকে। কিছুদিন আগে ওই পাশের থেকে গরু বের করে নিয়ে চলে গেল, আবার তার কয়েকদিন পরে যে দোকানে এই পাশে একটা দোকান থেকে 30,000 টাকা মতো তালা কেটে নিয়ে গেল। আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গত 4 মাসে ডাকাতির ঘটনা 8টি আর চুরি 20টির অধিক। এসব ঘটনায় কোনোটির কুল কিনারা করতে পারেনি পুলিশ। ফলে আতঙ্কে নগরবাসী। হতাশাগ্রস্ত এবং আমরা আতঙ্কগ্রস্ত যে কখন কার দুর্ঘটনা ঘটে। আমরা যে থানায় অভিযোগ জানালাম, এত বড় চুরি ডাকাতি হলে প্রশাসনের কোনো কাজই করতেছে না। পুলিশ বাহিনীও সঠিকভাবে কাজ করছে না বা কাজ করতে পারছে না বলে আমাদের মনে হচ্ছে। সাম্প্রতিককালে ব্যবসায়ীদের আতঙ্ক বিরাজ করছে এবং ডাকাতি এই কিছুদিনের মধ্যে কিছু বেড়ে গেছে। পুলিশ বলছে, নগরবাসীর উদ্বেগ আমলে নিয়ে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের 10টি ফুট প্যাট্রোল শহরের বিভিন্ন জায়গায় তারা পদায়ন থাকবে এবং তারা দায়িত্ব পালন করবে এবং আশা করছি যে পুলিশের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যম দিয়ে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভালো অবস্থা আছে সেটিকে আরও বাড়ানো সম্ভব হবে। নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর অভিযান ও টহল বাড়ানোর দাবি জানিয়েছে পৌরবাসী। বিমানের টিকিটের চড়া মূল্যে বিপাকে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। হঠাৎ করেই দাম দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় ইচ্ছা থাকলেও অনেকেই দেশে আসতে পারছেন না। টিকিট সিন্ডিকেট ও এয়ারলাইন্সের অসহযোগিতায় ক্ষুব্ধ তারা। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন আহমাদুল কবির। তার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বেড়েই চলেছে ঢাকা কুয়ালালামপুর রুটে বিমান ভাড়া। টিকিটের আকাশ ছোঁয়া দামে কর্মক্ষেত্রে ছুটি পেলেও ঘরে ফিরতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা। টিকিট কাটতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন আবারও। মাত্র 3 মাস আগেও নাগালের মাঝে ছিল বিমান ভাড়া। গেল বছরের জুন জুলাই মাসেও 20 থেকে 25,000 টাকায় রিটার্ন টিকিট বিক্রি করেছে ট্রাভেল এজেন্সিগুলো। এখন সেই টিকিট বিক্রি হচ্ছে 54 থেকে 80,000 টাকায়। ওয়ান ওয়ে টিকিট কিনতেও হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। গুনতে হচ্ছে 41 থেকে 50,000 টাকা পর্যন্ত। টিকিটের এই চড়া দামে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। দায়ী করছেন সিন্ডিকেট এবং এয়ারলাইন্সের খামখেয়ালিপনাকে। প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রত্যাবর্তনের জন্য 1-2 বছর বা 3 বছর পরে ছুটিতে যায়, তখনই এই সিন্ডিকেট ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠে। 500 টাকার টিকিট তখন 2,000-3,000 টাকা পর্যন্ত তারা জনগণকে, প্রবাসী শ্রমিকদেরকে ঠেকিয়ে দাম বাড়িয়ে দেয়। দীর্ঘ সময় ধরে টিকিট সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে প্রবাসীরা। বিগত সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সারা বিশ্বের প্রবাসীদের দাবি এই টিকিট সিন্ডিকেটের কালো হাত ভেঙে দিয়ে প্রবাসীদের পাশে দাঁড়ানো। কারণ আমরা এই উচ্চ মূল্যের টিকিট দিয়ে প্রবাসীরা
আমরা দিশেহারা। একটি অসাধু সিন্ডিকেটের কারণে প্রবাসীদের এই দুরবস্থা। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রবাসীদের দুর্ভোগ মেটানোর জন্য ব্যবস্থা করা হয়। বর্তমানে ঢাকা কুয়ালালামপুর রুটে 5টি এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। প্রতি সপ্তাহে পরিচালিত হচ্ছে অর্ধশতাধিক ফ্লাইট। ইরানি বিপ্লবের 46তম বার্ষিকীতে ইরান সফর করেন হামাস নেতারা। শনিবার তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠকে অংশ নেন তারা। উপস্থিত ছিলেন হামাসের শুরা কাউন্সিল প্রধান মোহাম্মদ দারউইশ, গাজায় হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া সহ অন্যান্যরা। গাজা এবং পশ্চিম তীর ইস্যুতে আলোচনা করেন তারা। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে সাক্ষাৎ করেন হামাস নেতারা। ফিলিস্তিনিদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতাও জানান তারা। অযথা সময় ক্ষেপণ করে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের। অতি জরুরি সংস্কারের পরেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের অধিকাংশই 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। রাষ্ট্র সংস্কার গঠিত 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে। আশু, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই 3 ভাগে এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে। 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি বেশ কিছু আশু প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আশু যে সংস্কার প্রস্তাব আছে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি। ইনফ্যাক্ট 2-1টা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি। জনপ্রশাসনে অগ্রাধিকার পাচ্ছে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করা, মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস, জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসেবে অভিহিত করা সহ অন্যান্য প্রস্তাব। বিচার ব্যবস্থায় আশুকরণীয়র মধ্যে আছে বাণিজ্যিক আদালত গঠন, পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন, মামলা জট কমাতে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ, জুডিশিয়াল সার্ভিস সদস্যদের আচরণবিধি নির্ধারণ সহ আরও বেশ কিছু প্রস্তাব। পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে পুলিশদের মানবাধিকার ট্রেনিং ও আচরণবিধি প্রণয়ন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশুকরণীয়র মধ্যে আছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, গণমাধ্যম নীতিমালা সংশোধন, অনলাইন ভোটিং এর পরীক্ষা নিরীক্ষা শুরু করা সহ আরও কিছু বিষয়। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে, ন্যায়পাল নিয়োগ, কালো টাকা কখনোই সাদা না করার আইন প্রণয়ন, বেসরকারি পর্যায়ের ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা সহ আরও কিছু করণীয়। তবে সংবিধান সংস্কার কমিশন কোনো আশুকরণীয় পেশ করেনি। তাদের প্রতিটি প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে বলে জানান আসিফ নজরুল। সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এ সময় ঘোষণাপত্র নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জানান বিএনপি একটি ঘোষণাপত্র প্রস্তুত করেছে, সেটি নিয়েও আলোচনা হবে। বলেন এক্ষেত্রে ছাত্রনেতারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। এ সময় সবাই প্রক্রিয়াটিকে বেগবান করার চেষ্টা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণাপত্র প্রস্তুত করেছেন। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে চাই আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষরাষ্ট্ররা যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবেন। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক আসিফ নজরুল। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। আখাউড়ায় রেল কর্মকর্তা কর্মচারীদের জন্য গড়ে তোলা স্টাফ কলোনির বেশিরভাগই এখন বহিরাগতদের দখলে। বরাদ্দ পাওয়া বাসা বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে অন্য স্থানে থাকেন কর্মচারীরা। অভিযোগ রয়েছে কলোনির ভেতর বসবাস করা বহিরাগতদের অধিকাংশই মাদক বেচাকেনা সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। সবকিছু প্রকাশ্যে ঘটলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা অদৃশ্য কোনো এক কারণে নিশ্চুপ। আখাউড়া রেলওয়ে জংশন দেশের পূর্বাঞ্চল রেলপথের অন্যতম একটি জংশন। সম্প্রতি আধুনিকায়নের পর পাল্টেছে স্টেশনের চিত্র। জংশনের পাশেই রেল কর্মকর্তা এবং কর্মচারীদের বসবাসের জন্য স্টাফ কলোনি গড়ে তোলে ব্রিটিশ সরকার। তবে কলোনির ঘরগুলোতে রেল কর্মকর্তাদের বদলে থাকছে বহিরাগতরা। অভিযোগ রয়েছে তাদের বেশিরভাগই মাদক কারবারি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
বহিরাগতরা আইসা বসবাস শুরু করে দিচ্ছে। তারা তাদের মতো করে নিজের মতো করে তারা মাদক এবং বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত হয়ে যেতেছে। যে বাসায় থাকি বাসার পাশে বহিরাগতরা থাকে, আমাদের অসুবিধা হয়। রাত্রেবেলা চুরি চিন্তায় মোবাইল টোবাইল নিয়ে যায়, আবার টিউবওয়েল নিয়ে যায়। বহিরাগতরা রেল কলোনিতে বসবাস করার প্রেক্ষিতে আসলে পরিবেশ বলতে কোনো অবস্থা নেই, পরিবেশ বলতে কিছুই নেই। 20-25টা বাসার মধ্যে আমরা মনে হয় 5-7 জন মানুষ অ্যালার্টমেন্ট, আর বাকি সব বহিরাগত লোক। কলোনির 128টি কোয়ার্টার নিজেদের নামে বরাদ্দ নিয়ে ভাড়া দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ভাড়াটেদের কেউ কোয়ার্টারে দোকানপাট এবং গোডাউন বানিয়ে ব্যবসাও করছেন। রেল কর্মকর্তাদের দাবি, পরিবার নিয়ে বসবাসের পরিবেশ না থাকায় ভাড়া দিয়েছেন তারা। 20টা ফ্যামিলি আছে, প্রতি মাসে আমরা 1000 টাকা দিই। 200-300 ওরা বলছে যা মনে চায় আপনার তরফিকে যা খোলা। 1000 টাকা ঘর ভাড়া দেওয়ার লাগে, কোনো সময় যদি না দিই আইয়া চিল্লাচিল্লি করে। 13 বছর ধরে থাকতেছি, তারপরে টোটাল মনে করেন 3টা রুম আছে, তারপরে একটা বাথরুম আছে, একটা গোসলানা আছে। এখানে সামাজিক অবস্থা খুবই খারাপ, মদ গাঁজা চুরি ডাকাতি বা বিভিন্ন ধরনের ক্রাইম এগুলো হয় আর কি। যার কারণে আমি বাসাটা ভাড়া দিয়ে আমি অন্য পাবলিকে চলে গেছি। অবৈধ দখলদারদের থেকে কোয়ার্টারগুলো পুনরুদ্ধার করে বসবাসের উপযোগী করার আশ্বাস দিলেন রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। যোগ্য বাসাগুলি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি এবং পর্যায়ক্রমে বরাদ্দের ব্যবস্থা করতেছি। বাসাবাড়িগুলোতে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাও দেখভাল করার দায়িত্ব হলো প্রশাসনিক থানা। এটা IWO অভিযোগ দিবে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রেল কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ঘরে কিভাবে দিনের পর দিন থাকছে বহিরাগতরা, এমন প্রশ্নের উত্তরে রেলের উপসহকারী প্রকৌশলী জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দেবেন না তিনি। ইসরায়েলি জিম্মি মুক্তির পর হামাসকে পুরোপুরি নির্মূলের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় একথা বলেছেন তিনি। যে কোনো কিছুর বিনিময়ে গাজা থেকে বাকি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা হবে। তাদের নিরাপত্তা নিশ্চিতই আমাদের প্রধান উদ্দেশ্য। তবে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না, আমরা তাদের ধ্বংস করে দিব। গাজা থেকে কখনোই সরবে না ফিলিস্তিনিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা মিশনের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। গাজার মানুষকে ঘর ছাড়া করলে কঠোর প্রতিশোধের হুমকিও দিয়েছে। নিজ ভিটে মাটির কামড়ে পড়ে থাকার সিদ্ধান্তে অটল বাসিন্দারাও। যে কোনো পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিজ্ঞা হামাস যোদ্ধাদের। দীর্ঘ 15 মাসের নারকীয় তাণ্ডব, সেই সাথে দিনরাত বর্বর নিষ্ঠুর হামলা। হালনাগাদ তথ্য বলছে, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের নজিরবিহীন ধ্বংসযজ্ঞে নিহত হয়েছেন প্রায় 62,000 মানুষ। প্রাণ বাঁচাতে বাসিন্দারা ছুটে বেরিয়েছেন উপত্যকার এ মাথা থেকে আরেক মাথায়, কিন্তু ছাড়েননি মাতৃভূমি। গাজায় যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ফিলিস্তিনের ঢাল হয়েছিল দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু হলেও সাধারণ নাগরিকদের অধিকার আদায়ে ছিল আপোষহীন। তাই তো রক্তের গঙ্গা বইয়ে দিয়ে ত্রাস আতঙ্ক সৃষ্টির পরেও ফিলিস্তিন দখলে ব্যর্থ হয় ইসরায়েল। অবশেষে দুদেশে বন্দী জিম্মি বিনিময়ের শর্তে গেল জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। সম্প্রতি গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের অন্য জায়গায় পাঠানোর ভাবনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, এই মাটি ছেড়ে আমরা কেউ কোথাও যাব না। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ফিলিস্তিনিরা এখানেই থাকবে। সতর্ক করছি, গাজায় রাজত্ব করতে আসলে তার উপযুক্ত শাস্তি দেয়া হবে এবং এর কোনো বিকল্প সমাধান নেই। ধ্বংসস্তূপ থেকেই আবার নতুন করে জীবন শুরুতে সংকল্পবদ্ধ ফিলিস্তিনিরাও। যাই হয়ে যাক না কেন, নিজ ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও যেতে চান না তারা।